একটির সঙ্গে একটি বুনিয়ে সুনিপুণভাবে এবং অতি মজবুতভাবে বাসা তৈরির সক্ষমতা রয়েছে এই তাঁতি পাখির। এটি আমাদের দেশের অতি পরিচিত বাবুই পাখি বা বায়া ওয়েভার। পৃথিবীতে প্রায় 117 থেকে 112 প্রজাতির তাঁতি পাখি রয়েছে। এদের অধিকাংশের বাসাই অত্যন্ত জটিল পদ্ধতিতে তৈরি এবং সেগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। যাদের ভেতর সবচেয়ে জটিল হল আমাদের দেশের এই বায়া তাঁতি বা বাবুই পাখির বাসা। তবে এরা বাসা তৈরি করে শুধুমাত্র নিজেদের জন্য, অর্থাৎ এক জোড়া পাখির জন্য একটি বাসা, এবং একটি গাছে এভাবে অনেকেই তাদের জন্য আলাদা আলাদা বাসা তৈরি করে। তবে বাসাগুলো তেমন একটা দীর্ঘস্থায়ী নয়। কিন্তু এই তাঁতি পাখিগুলো অত্যন্ত সামাজিক। ওরা দলবদ্ধভাবে কাজ করতে এবং বসবাস করতে পছন্দ করে। এদের নাম সোসিয়েবল ওয়েভার। এদের বাসা আমাদের পরিচিত বাবুই পাখির মতো প্রতিনিয়তই নতুনভাবে তৈরি হয় না, বরং বলতে পারেন প্রতিনিয়তই সম্প্রসারণ ও সংস্কার হয়। প্রাথমিকভাবে কয়েকটি পাখি কোনো নির্দিষ্ট গাছ বা থাম নির্বাচন করে। এরা মূলত কাঁটাযুক্ত গাছ বেছে নেয় শত্রুর আক্রমণের হার কমানোর জন্য। এরপর খড়, গাছের চিকন ডাল, শুকনো ঘাসের মতো উপকরণ ব্যবহার করে ওদের জন্য একটি সুরক্ষিত বাসা তৈরি করার জন্য। বাসাগুলো ওরা এমনভাবে তৈরি করে যে বাসার ছাদ ভেদ করে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করতে পারে না। পুরুষ বাবুই পাখি যেমন বাসা তৈরির প্রায় সকল কাজ একাই করে, এই সোসিয়েবল ওয়েভাররা কিন্তু তেমন নয়। দলের সকল পুরুষ ও মেয়ে মিলে তৈরি করে তাদের কলোনি, এবং সেখানে প্রত্যেক জোড়ার জন্য থাকে আলাদা আলাদা কক্ষ। তাই এরা সংখ্যায় যত বৃদ্ধি পায়, কলোনিও হতে থাকে ততই বড়। অর্থাৎ বছরের পর বছর বা প্রজন্মের পর প্রজন্ম এই বাসা বড় হতে থাকে। তবে কাজটি ততদিন ধরেই চলে যতদিন বাসাটির জন্য স্থানটিতে জায়গা থাকে। জায়গা কমে গেলে গাছটির অন্য অংশে তৈরি করে নতুন বাসা। বাসাটির প্রবেশ মুখ যদিও নিচ দিকে, কিন্তু ভেতরের গঠনটি এমন। ফলে ডিম ও বাচ্চা সহ ওরা নিজেরা থাকতে পারে খুবই আরামে ও নিরাপদে। বর্ষায় যেমন জল ভেতরে প্রবেশ করে না, তেমনি ঠান্ডার সময় ভেতরের তাপমাত্রা থাকে উষ্ণ এবং গরমে থাকে ঠান্ডা। তাছাড়া প্রবেশের মুখগুলো বেশ সরু। বাসার মুখ সরু ও নিচের দিকে হয়, শিকারী পাখিগুলো ওদের বাসার ভেতর সহজে প্রবেশ করতে পারে না। ওদের এমন বিশাল আকৃতির বাসার ওজন 1 টনেরও বেশি হতে পারে, এবং যার স্থায়িত্বের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কিছু বাসা পাওয়া গেছে যাদের বয়স 100 বছরেরও বেশি। নিচের এই অংশগুলো কি খেয়াল করেছেন? দেখে মনে হয় অদক্ষ কোনো শিল্পী ঝাঁটার কয়েকটি কাঁটা চেপে চেপে বসিয়েছে। অর্থাৎ নিচের অংশ খোঁচা খোঁচা, উপরের মতো মসৃণ নয়। মূলত নিচের এই বর্ধিত অংশগুলো মোটা, শক্ত এবং কাঁটাযুক্ত ঘাস। ওরা বাসার জন্য যে গাছ ও জায়গা নির্বাচন করে তা কিন্তু এমনিতেই বেশ সুরক্ষিত। তারপরও ওরা একেবারে নিরাপদ নয়। এটি একটি অত্যন্ত বিষধর সাপ, বুম স্ল্যাং। এরা বৃক্ষচারী। আফ্রিকান এই সাপটির পছন্দের খাবারের তালিকায় গিরগিটির মতো বিভিন্ন প্রাণীর পাশাপাশি রয়েছে পাখির ডিম ও বাচ্চা। মাত্র একটি জায়গাতেই অফুরন্ত খাবারের সন্ধান পেয়ে গেছে এই বিষধর বুম স্ল্যাং। এটি এবার একটির পর একটি বাসায় ঢুকবে এবং পেটে পুড়ে নিবে ডিম ও পাখিগুলোর ছানা। তবে সাপগুলো প্রাপ্তবয়স্ক পাখিগুলোর জন্য হুমকি নয়। তারপরও সাপকে তাড়ানোর ক্ষমতা বা দুঃসাহস নেই প্রাপ্তবয়স্ক পাখিগুলোর। অসহায়ের মতোই ওদের অপেক্ষা করতে হয় সাপটি চলে না যাওয়া পর্যন্ত। তবে ওরা জানে সাপটি চলে যাবার পর কারো না কারো কপাল পুড়বেই। তারপরও সেই দুঃখ বুকে চেপে ওরা পুনরায় শুরু করবে নতুন প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসবার লড়াই। তবে শুধু বুমস্ল্যাংই নয়,
কেপ কোবরাও ওদের ডিম ও বাচ্চাদের জন্য একটি হুমকি। কিন্তু সাপটিকে দেখে মনে হচ্ছে ও ঠিক যেন স্বাচ্ছন্দ্যে নেই। সাপটি এ যাত্রায় ঠিক জাঁকিয়ে বসতে পারল না। এর মূল কারণ হলো খোঁচা খোঁচা, অমসৃণ, তীক্ষ্ণ এই অংশগুলো। পাখিগুলো এমনভাবে এই অংশগুলোকে বের করে অমসৃণ করে রেখেছে যে সাপ আসলে ঠিক মতো এই খোঁচা খোঁচা অংশগুলোর ভেতর দিয়ে চলতে পারে না। আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়তো এই নির্দিষ্ট সাপটি চিরদিন মনে রাখবে। দক্ষিণ আফ্রিকার শুষ্ক অঞ্চলে শুরু হয় সংক্ষিপ্ত বর্ষা, আর এটি হলো এই পাখিগুলোর প্রজনন মৌসুম। নিজেদের পরিপুষ্ট করতে এরা এই সময় পর্যাপ্ত খাবার গ্রহণ করে, কারণ এই সময় এখানে পর্যাপ্ত খাবার থাকে। তবে আফ্রিকার উত্তর দিকে যেহেতু খাবারের প্রাচুর্যতা বেশি, তাই সেখানে ওরা সাধারণত আগস্ট থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রজনন করে। ওরা প্রতিবার হালকা সাদা রঙের 2টি থেকে সর্বোচ্চ 6টি পর্যন্ত ডিম পারে, আর তাই ওদের এমন বিশাল কলোনিতে একসাথে থাকতে পারে শত শত ডিম ও বাচ্চা। এ কারণেই এদের বাসায় প্রবেশের এমন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেই সহজ শিকারের সন্ধানে সাপগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এরা শুধু পোকামাকড়ই নয়, ঘাসের বীজ এবং প্রয়োজনে শুকনো উদ্ভিদের অংশ খেয়ে থাকে। বর্ষাকালেই বা প্রজনন ঋতুতেই এরা মূলত প্রাণীজ খাদ্য গ্রহণ করতে পারে, কারণ উই পোকা, পিঁপড়া বা ঘাস ফড়িং ও বিটলের মতো পোকাগুলো এ সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই খাবারগুলো শুধু প্রাপ্তবয়স্ক পাখিদেরই পরিপুষ্ট করে না, এগুলো ওদের বাচ্চাদেরও করে তোলে হৃষ্টপুষ্ট। এখানে এদের থেকে শেখার একটি বড় বিষয় রয়েছে। এরা যে অত্যন্ত সামাজিক তার একটি বড় উদাহরণ ওদের এই বাচ্চাদের লালন পালন। পিতা মাতা বা তাদের আগের বাচ্চারা অথবা পিতামাতার ভাই বোন, এমনকি কলোনিতে যারা এখনও প্রজননে সক্ষম হয়নি, তারাও বাচ্চাদের লালন পালনে অংশ নেয়। মূলত আফ্রিকার এমন স্থানে খাবারের প্রাচুর্যতা খুবই কম, তাই সকলে মিলে কলোনির বাচ্চাদের লালন পালনে অংশ নেয়। খেয়াল করলে দেখা যায় ওরা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে। সব কিছুর ঊর্ধ্বে ওদের মূল উদ্দেশ্য থাকে কলোনিকে নিরাপদ ও সুরক্ষিত রাখা। আর ওদের এই ধরনের প্রজনন ব্যবস্থাকে বলা হয় কোঅপারেটিভ ব্রিডিং বা সমবায় প্রজনন। বাচ্চা বড় হয়ে আমাদের দেশের বাবুই পাখির মতো অন্যত্র চলে যায় না, বরং কলোনির অন্য কক্ষে থাকে এবং কলোনির জন্য হয়ে ওঠে কর্মঠ কর্মী, যারা পরবর্তীতে সাহায্য করে একে অন্যকে।